আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাস হচ্ছে আমরা যেটা পড়ব, আজকের এই ক্লাস হচ্ছে আমরা পড়ব তোমাদের কাজ ক্ষমতা ও শক্তি, এই চ্যাপ্টারের লেকচার 2। ঠিক আছে, সো আজকে হচ্ছে আমাদের লেকচার 2 দ্বিতীয় লেকচার। সো এই লেকচারে হচ্ছে আমরা পুরো কাজ ক্ষমতা শক্তির বেসিক শেষ করে ফেলবো। মানে আমরা একটা লেকচার, মানে লং লেকচার হইতেছে, কিন্তু দেখো এগুলো 2 ঘন্টা করে। দ্যাট মিনস অন্যান্য চ্যাপ্টারে যে 4টা লেকচার নিছে, এই 4টা লেকচারের সমান হয়ে যাবে এই 2টা লেকচার, প্রথমে যেটা নিছি এবং এটা। তো লং নিতেছি, পুরো চ্যাপ্টার ক্লিয়ার হবে। ঠিক আছে, তো দেখো আমরা শুরু করি। গতদিন যা পর্যন্ত পড়ছিলাম এর পরবর্তী এটা পড়ি। সো আমরা হচ্ছে আজকে শক্তি থেকে শুরু করবো। এখানের মধ্যে ক্ষমতা আছে, সে একটু এই জিনিসপাতি একটু জানা দরকারের জন্য জানাই রাখি আর কি, জাস্ট এগুলো তোমরা নিজেরা বই থেকে পড়ে নিও। এই যে শক্তির উৎস হচ্ছে আমাদের এখানে 2 ধরনের শক্তি আছে, একটা নবায়নযোগ্য আর একটা অনবায়নযোগ্য। নবায়নযোগ্য মানে কি, যেটা ফুরায় না বা নবায়ন করা যায়, যেটাকে যেটা ফুরাইলেও মানে মনে করো এটা আবার হয়ে যায়, রিপ্লেস হয়ে যায়, এটা নবায়নযোগ্য শক্তি। আর যেটা হচ্ছে ফুরাইলে রিপ্লেস করার কোনো সিস্টেম নাই, ঠিক আছে, মানে ফুরানোর সম্ভাবনা আছে, এটা হচ্ছে অনবায়নযোগ্য। ঠিক আছে, এই যেখানে লিখেই আছে দেখো, নবায়নযোগ্য শক্তি কি, যে শক্তি ফুরিয়ে বা শেষ হয়ে গেলে আবারও নবায়ন বা তৈরি করা যায় তাকে নবায়নযোগ্য শক্তি বলে। যে শক্তি ফুরিয়ে গেলে আবারও তৈরি করা যায় তাকে নবায়নযোগ্য শক্তি বলে। ঠিক আছে, বা যেটা ফুরিয়ে যায় না তাকে নবায়নযোগ্য শক্তি, শেষ হয় না যেটা আর কি, ওটা নবায়নযোগ্য শক্তি। এইভাবেও বলা যায় আর কি, ঘুরে ফিরে দুইটা একই বোঝায়। কজ ফুরিয়ে গেলে আবার এটাকে তৈরি করা যায়, মানে এটা কি একদম নিঃশেষ হয় না। ঠিক আছে, লাইক সৌরশক্তি, সূর্যটা কখনো ফুরাবে, মানে সূর্য থেকে যে শক্তিটা পাইতেছি, আলো পাইতেছি, বা এখানে যে সৌরশক্তি বা যে শক্তিটা আসতেছে ওটা কি ফুরাবে না। জলবিদ্যুৎ, জল যতদিন আসে জল থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। বায়োমাস, ঠিক আছে, তারপরে এটা হবে বায়ো, কি বলে, বায়োমাস। এটা 2টা বায়োমাস কেন লিখছে, আরেকটা হচ্ছে জিওথার্মাল আছে, এটা হচ্ছে বায়োফুয়েল হওয়ার কথা। এটা বায়োমাস, এটা বায়োফুয়েল হওয়ার কথা যতদূর মনে পড়ে। তারপরও হচ্ছে দেখি আমরা, হ্যাঁ বায়োফুয়েল, নবায়নযোগ্য শক্তি এটা হবে বায়োফুয়েল, নট বায়োমাস, এটা হবে বায়োফুয়েল। তারপরে জিওথার্মাল, এগুলা কি, এগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি, এগুলা মনে রেখো। ঠিক আছে, তারপরে আছে তোমার অনবায়নযোগ্য শক্তি। সো অনবায়নযোগ্য শক্তি কোনগুলা, দেখো অনবায়নযোগ্য শক্তি হইতেছে যে শক্তি একবার ফুরিয়ে গেলে আর তৈরি করা যায় না তাকে অনবায়নযোগ্য শক্তি বলে। ঠিক আছে, যে শক্তি ফুরিয়ে গেলে আর তৈরি করা যায় না তাকে অনবায়নযোগ্য শক্তি বলে। ঠিক আছে, ওকে। যেমন ধরো তেল, গ্যাস, এইগুলা তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার, এগুলো হচ্ছে ফুরিয়ে গেলে আর হচ্ছে নবায়ন করা যায় না। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে তৈরি করা যায় না, এজন্য এগুলো অনবায়নযোগ্য শক্তি। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা এই শক্তির একটা সূত্র আছে আইনস্টাইনের, সেটা হচ্ছে অনেক ক্ষুদ্র বড় অনেক সময় হিউজ এনার্জি প্রডিউস করতে পারে। এটার একটা উৎকৃষ্ট উদাহরণ তুমি এই সূত্রতে পাবা, E=mc², আইনস্টাইনের সূত্র। তুমি আবার এটা মনে করো না যে E=mc², এটা মানে কি এনার্জি ইকুয়াল টু মিল্ক ইন্টু কফি স্কোয়ার। ঠিক আছে, তোমরা আবার এটা মনে করো না যে E=mc² মানে কি মিল্ক ইন্টু কফি স্কোয়ার। এটা হচ্ছে আমি হচ্ছে একবার চা খাইতে গেছিলাম, চা খাইতে বলতে আমি একবার ইয়েতে গেছিলাম ট্যুরে। ঠিক আছে, এটা মেবি জাফলংয়ের দিকে, এই দিকে গেছিলাম। তো ওইখানে একটা হচ্ছে কফির ইয়েতে লিখা যে এনার্জি ইকুয়াল টু, মানে E=mc², এটার নিচে আবার লিখা ইতে এনার্জি, এমতে মিল্ক, সিতে কফি, মানে এনার্জি ইকুয়াল টু মিল্ক ইন্টু কফি স্কোয়ার, এটা লিখেছিল। তো এটা হিউজ একটা ব্যাপার স্যাপার। আমি হচ্ছে ওই জিনিসটা যদি আইনস্টাইন দেখে যাইতো, আইনস্টাইন তো দেখে যায় নাই যে ওই বেটা এইভাবে কফি মানে সেল করতেছে ওর সূত্র দিয়া। ঠিক আছে, আইনস্টাইন দেখে গেলে ওইখানে আত্মহত্যা করতো। যাই হোক, এই E=mc² মানে কি, ই হচ্ছে এনার্জি, এম কি ভাইয়া, এম হচ্ছে ম্যাস মানে ভর, যে ভরটাকে তুমি শক্তিতে রূপান্তর করতে চাইতেছ ওই ভরটা, এম কি ভর। ঠিক আছে, এবং এই সিটা কি ভাইয়া, সি হচ্ছে কফি না, সি হচ্ছে আলোর বেগ। সি কি আলোর বেগ, আলোর বেগটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আলোর বেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মনে রাখবা সি কি, সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগের মান কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মনে থাকবে, বলো মনে থাকবে।
ঠিক আছে। তো এরপরে আসো, এই যে এটা আমরা সলভ করতে পারবো, আমরা একটু আগেই পরে আসছি। দেখো বলছে একটা কণার ভর এত কেজি, তার 2/3, 2/3 মানে কি 3/2 ভাগ, 2/3 মানে কি 3/2 ভাগ, ঠিক আছে। ওকে, তার 2/3 ভরকে শক্তিতে রূপান্তর করলে নির্গত শক্তি কত? সো নির্গত শক্তি যেটা, এটা আমরা এখনই পড়ছি যে ই তো এনার্জি মানে তো শক্তি, বুঝতেছো, ইজ ইকাল টু mc², ঠিক আছে। তো এই এমটা কি, এম হচ্ছে ভর, তো এখানে কণার ভর এত কেজি, বাট আমরা তার ভরের কত অংশকে শক্তিতে রূপান্তর করতেছি? দেখো তার ভরের 2/3 মানে 3/2 ভাগকে, 2/3, 3/2 ভাগ বা 2/3 আর কি, ইংরেজিতে আগে উপরেরটা বলে আর বাংলায় বলে আগে নিচেরটা বলে। সো আমি এই যে তার যেই ভরটা আছে এই ভরের 2/3 বা 2/3 অংশকে, ঠিক আছে, আমরা কি করতেছি? শক্তিতে রূপান্তর করতেছি। তাহলে তার টোটাল ভর এইটা, এর 2/3 কত? এই যে 2/3 সাথে এটা গুণ দিয়ে দিলে তুমি হচ্ছে কত অংশ শক্তিতে রূপান্তর করতেছো ওইটা পেয়ে যাওয়া। তো ওইটা দেখে আমরা কত আসে এখান থেকে। সো এখান থেকে যেটা আসতেছে, কত আসতেছে? 2/3 2.36 ইন্টু 10⁻⁵, ঠিক আছে, 2.36 ইন্টু 10⁻⁵। তো এটা আসতেছে হিসাব করলে 1.75 ইন্টু 10⁻⁵, ঠিক আছে, এনার্জি। তো শক্তির একক জুল, সরি এটা তো ভর, এটা ভর, এটা কেজি, ঠিক আছে, এটা আমরা ম্যাথস বের করছি। আর সি আমরা জানি আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। সো এই টাইপের ম্যাথ পাবা ইজিক্যাল টু mc², যেগুলো শর্ট কোয়েশ্চেন আসতে পারে। এটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন, এসকিউ বা হচ্ছে এসএকিউ, যেটা শর্ট আনসারিং কোয়েশ্চেন, ওইটার জন্য। তো এম কি? এম হচ্ছে এই যে ভর পাইছি, যে এত অংশকে আমরা ভরে রূপান্তর করতেছি, 1.75 ইন্টু 10⁻⁵ ইন্টু c², সিটা কত? এই যে 3 × 10⁸, এটাই হচ্ছে সি, 3 × 10⁸, স্কোয়ার আছে, স্কোয়ার দাও, এটা হিসাব করলে মানটা পেয়ে যাবো। এই যে এটা আসতেছে 1.578 ইন্টু 10⁻12 শক্তির একক জুল। এবার তুমি চিন্তা করো, ভর ছিল অতি ক্ষুদ্র, দেখো এই যে 1.75 ইন্টু 10⁻⁵ কেজি, লাইক গ্রাম থেকেও কম, মানে 10⁻³ হলে তো গ্রামে, ঠিক আছে। সো গ্রাম থেকেও কম, মিলিগ্রামের কাছাকাছি একটা ভরকে আমরা শক্তিতে রূপান্তর করতেছি। এখানে শক্তি কত আসতেছে? এই যে 1.578 ইন্টু 10⁻12 জুল, মানে বুঝতেছো কোটি কোটির উপরে এত জুল শক্তি আসতেছে। এই জন্য ওই যে বোমা টোমা ক্ষুদ্র একটা অংশ, এটা হিউজ এনার্জি প্রডিউস করতে পারে। নিউক্লিয়ার ইয়েতে এই সূত্রটা দিয়ে হচ্ছে ইয়ে করা হয়, ঠিক আছে। তো যাই হোক, এই সূত্র দিয়ে এখন আনসার, কোয়েশ্চেন আসলে আনসার করতে পারবা। তো এটা মেইন ব্যাপার না, এখন হচ্ছে আমরা পড়বো ক্ষমতা। ক্ষমতা জিনিসটা পড়া উচিত। দেখো ক্ষমতা মানে কি? কাজ করার হার, যেটা ওইটাই ক্ষমতা। কাজ করার হারকে ক্ষমতা বলে, সুন্দর মতো যদি পড়ো, কাজ করার হারকে ক্ষমতা বলে। কাজ ডাব্লিউ, ভালো করে বুঝে, এই ডাব্লিউটা কি? কাজ। ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে পি, ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। আর টি হচ্ছে সময়, যে কাজ করার হারকে ক্ষমতা বলে। হার মানে কি? ওই যে সময়ের মধ্যে যেটা করছো ওইটা। তো ক্ষমতা, ক্ষমতা পি ইজিক্যাল টু কি হবে? পি ইজিক্যাল টু হবে কাজ করার হার, মানে কাজকে সময় দ্বারা ভাগ দিয়ে দিবা, ক্ষমতা পেয়ে যাবা। এই যে কাজ করার হারকে ক্ষমতা বলে, তাহলে ক্ষমতা পি ইজিক্যাল টু ডাব্লিউ/টি। তুমি চাইলে যেহেতু পি ইজিক্যাল টু ডাব্লিউ/টি, এই ডাব্লিউ সমান তুমি mgh জানো, mgh বসাইতে পারো, নিচে টি আছে, তো ক্ষমতা পি ইজিক্যাল টু mgh/টি লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, তোমার ইচ্ছা, যেটা তোমার ভালো হয় এটাই লিখো, ঠিক আছে। তো টি সময় ডাব্লিউ পরিমাণ কাজ সম্পাদন করার হারকে ক্ষমতা বলে, অথবা সুন্দর মতো কাজ করার হারকে ক্ষমতা বলে, শেষ। এইবার ক্ষমতার একক কি ভাইয়া? দেখো ক্ষমতার একক হইতেছে, এমনিতে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক কি? একক হচ্ছে ওয়াট। এই যে ডাব্লিউ, এটা কি? এটা হচ্ছে ওয়াট, ওয়াট। তো ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তো ওয়াট, ঠিক আছে। এই ক্ষমতাটা আসছে কই থেকে? যে এই জায়গাটা থেকে, দেখো ডাব্লিউ/টি, ঠিক আছে, বা হচ্ছে ডাব্লিউ মানে তো mgh/টি। সো এক্স্যাক্টলি ওয়াট তো বুঝছি, বাট এটাকে যদি ভাঙে লিখি যে ওয়াটটা হয়েছে তো কয়েকটা কেজি মিটার পার সেকেন্ড, এই টাইপের জিনিসপাতি মিলা, তো কোনটা দিয়ে আসলে ওয়াট বুঝায় ওই জিনিসটা আমরা একটু ভেঙে বুঝে ট্রাই করি। এই দেখো এখানে এম আছে, এমতে বুঝায় হচ্ছে কেজি, এখানে আমি লিখতেছি এম তো হচ্ছে বুঝায় কি, আচ্ছা এটা পরে লিখবো, এমতে বুঝায় কেজি, ভর, এম তো ভর, ঠিক আছে, ভর। জি হচ্ছে, জি এর একক কি? অভিকর্ষজ ত্বরণ, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার,
মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইচ উচ্চতা মানে কি মিটার, নিচে কি আছে, নিচে আছে টি মানে সময়, সময়ের একক সেকেন্ড। তো এখান থেকে কি আসতেছে দেখো, হিসাব করো, এই যে কেজি আছে, মিটারে মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার, সেকেন্ড আছে এখানে সেকেন্ড ইনভার্স 2, সো এই সেকেন্ডটা উপরে গেলে কি হবে, সেকেন্ড ইনভার্স 3 হবে। ঠিক আছে, তাহলে কি আসতেছে দেখো, কেজি মিটার পার, এই হয়েছে, হ্যাঁ, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, সরি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব আর কি, অথবা কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স এইভাবে পড়তে পারো। এটা হচ্ছে আমাদের ওয়াট, যেটা ক্ষমতা। তাইলে ক্ষমতার একক ওয়াট, বাট এটাকে ভেঙে লিখলে কিভাবে, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 3। তো এটা গেল একক, এগুলা কি গেল একক। সো মাত্রা যদি লিখতে চাও, এবার ক্ষমতার মাত্রা কি, তো ক্ষমতার মাত্রা এখান থেকে পেয়ে যাবো। দেখো মাত্রা, ক্ষমতার মাত্রা, সো মাত্রা হবে এই যে কেজি মানে কি বুঝাইতেছে, ভরের মাত্রা কি এম। এই মিটার কি বুঝাইতেছে, লেংথ বা দূরত্বের মাত্রা কি এল। স্কোয়ার আছে উপরে, স্কোয়ার দিলাম। তারপরে এই যে সেকেন্ড মানে কি বুঝাইতেছে, টাইমের মাত্রা টি, ইনভার্স 3 আছে, ইনভার্স 3 দিলাম। তাইলে এটা হচ্ছে ক্ষমতার মাত্রা, ml স্কোয়ার পার টি কিউব, এটা ক্ষমতার মাত্রা। এই ক্ষমতার মাত্রা পৃথিবীতে জয়বার কোয়েশ্চেন আসছে পরীক্ষায় আর কি, বোর্ড পরীক্ষায়, এটা যতবার আসছে আর কোনো প্রশ্ন আমি এতবার আসে না। ক্ষমতার মাত্রা কত, ml স্কোয়ার পার টি কিউব, এটা বারবার আসে। তো তুমি এটা কেমনে আসছে ভালো করে তো দেখছো, আমরা এই যে এই সূত্রটা দেখে, ক্ষমতার সূত্রটা দেখে একক বের করছি, এটা বের হয়েছে, এককটাকে মাত্রাতে কনভার্ট করে ফেলছে, ইজি হয়েছে। ঠিক আছে, বুঝছি। এই যেখানে লেখা আছে দেখো, ক্ষমতার একক হচ্ছে ওয়াট এবং মাত্রা হইতেছে ml স্কোয়ার পার টি কিউব। তো এই যে এটা কেমনে আসছে এটা তো আমি তোমাদেরকে দেখাইছি। ঠিক আছে, এবং এই ক্ষমতার আরো একক আছে, এই এইচপিটা হচ্ছে হর্স পাওয়ার। কি বলো, হর্স পাওয়ার। এইচপিটা কি, হর্স পাওয়ার। এবং এই যে 1 এইচপি, 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। মনে রাখবে 1 এইচপি সমান কত, 746 ওয়াট। ঠিক আছে, তাহলে 1 ওয়াট সমান কি হবে, 1/746 এইচপি। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। এটা মনে রাখলে হয়েছে, দেখো এটা মনে রাখলে হয়েছে যে, সরি, 1 এইচপি সমান 746 ওয়াট। ঠিক আছে, এবার আমরা এই ম্যাথটা সলভ করি, ক্ষমতা নিয়ে এই ম্যাথটা। দেখো বসে 40 কেজি ও 50 কেজি বরের দুইজন বালক প্রতিটি 20 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি অতিক্রম করতে 10 সেকেন্ড ও 18 সেকেন্ড সময় নেয়। দ্বিতীয় বালকের কৃতকাজ বেশি হলে প্রথম বালকের ক্ষমতা বেশি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মধ্যে এখানে দুইটা কোয়েশ্চেন আছে, ডাটা তো দেওয়া আছে বুঝছি। একটা বলছে দ্বিতীয় বালকের কৃতকাজ বেশি হলেও প্রথম বালকের ক্ষমতা বেশি। আমাদেরকে বলেই দিছে যে দ্বিতীয় বালকের কৃতকাজ বেশি হবে। তারপর আমরা চেক করে দেখব, কৃতকাজ বের করব দুইটা বালকেরই, দেখবো কার কৃতকাজ কত। সো ফার্স্টে আমরা কৃতকাজ বের করি। দেখো আমরা প্রথম বালকের কৃতকাজ বের করি। সো আমরা জানি কৃতকাজের সূত্র কি ভাইয়া, কৃতকাজ W=mg লিখতে পারবো, যেহেতু বালকটা কি করতেছে, এই যে 20 সেন্টিমিটার উঁচু 20টা সিঁড়ি অতিক্রম করে উঠছে আর কি। তো এখানে ভালো করে বুঝো, দুইজনই কি করছে, প্রতিটি 20 সেন্টিমিটার উঁচু 20টা সিঁড়ি অতিক্রম করে উঠছে। তারা কত দূরত্ব অতিক্রম করছে, কত উপরে উঠছে, এই এইচটা যদি বের করতে চাই, দেখো এই 20 সেন্টিমিটার মানে কি 100 দিয়ে ভাগ দিলে মিটারে যাবে 0.2 মিটার। এই 20 সেন্টিমিটার মানে কি 0.2 মিটার। তাইলে এই যে উচ্চতাটা, প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা হচ্ছে 0.2 মিটার। এবং কয়টা সিঁড়ি আছে, 20টা সিঁড়ি আছে 20 দিয়ে গুণ দাও। এখান থেকে কত পাইলা, দেখো 0.2 × 20 কত আসলো, 4 মিটার। ঠিক আছে, তাইলে টোটাল উচ্চতা, এই বালকরা টোটাল কত উচ্চতা উঠবে, 4 মিটার। কজ তারা 20 সেন্টিমিটারের উঁচু সিঁড়ি উঠতেছে, 20টা সিঁড়ি উঠবে। তাহলে 20টা সিঁড়ি টোটাল কত সেন্টিমিটার আসে বা কত মিটার আসে, এটা আমরা বের করছি। তাহলে এইচ পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার আমি প্রথম বালকের কৃতকাজ বের করতে হইলে প্রথম বালকের বর বের করতে হবে। এটাকে মনে করো M1 ধরলাম। ঠিক আছে, এটাকে W1 ধরলাম, প্রথম বালক যেহেতু, এটা M1, এটা দ্বিতীয় বালক মনে করো এটা M2। ঠিক আছে, তাহলে প্রথম বালকের বর হচ্ছে 40 কেজি, তারপর হচ্ছে জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ হচ্ছে 4 মিটার, আমরা সবাই জানি। এটা হিসাব করলে কত আসে, এটা আসতেছে 1568 কৃতকাজের একক জুল, 1568 জুল। বুঝা গেছে, এটা কি আসছে 1568 জুল। এটা প্রথম বালকের কৃতকাজ গেল। এইবারে কি করব, দ্বিতীয় বালকের কৃতকাজ।
দ্বিতীয় বালকের কৃতকাজ যদি W2 হয় তাহলে ওটা কি হবে দেখো mgh বা W2 m2gh স্বাভাবিক। দ্বিতীয় বালকের বড় ইউজ করবো 50 কেজি। তারপরে জি হচ্ছে 9.8 এবং উচ্চতা কত বলো, এখানে উচ্চতা দুইটা বালকই 4 মিটার করে উঠছে, তো এটা হিসাব করলে কৃতকাজ কত বেরোয় 50 × 9.8 × 4, তো এটা আসতেছে দেখো 1960 জুল। তো কার কৃতকাজ বেশি দেখো, দেখেই বুঝাইতেছে W2 বেশি এখানে, তাহলে অতএব W2 ইজ গ্রেটার দেন W1, মানে দ্বিতীয় বালকের কৃতকাজ বেশি। ভালো করে বুঝো, ওরা বলছিল দ্বিতীয় বালকের কৃতকাজ বেশি, এটা আমরা দেখছি দ্বিতীয় বালকের কৃতকাজ বেশি কি হয়েছে। এবারে বলছে দ্বিতীয় বালকের কৃতকাজ বেশি হলো এটা দেখিতে বলছে যে প্রথম বালকের ক্ষমতা বেশি। তো ক্ষমতা বেশি কিনা এটা তো আমরা দেখাবো, গাণিতিকভাবে দেখাবো। তো ফার্স্টে বের করি, ক্ষমতা বের করি। তাহলে প্রথম বালকের ক্ষমতা দেখো, প্রথম বালকের ক্ষমতা, তো প্রথম বালকের ক্ষমতা যদি এটা P1 লিখি আমি, তাহলে এটা কি হবে প্রথম বালকের ক্ষমতা, তাহলে ক্ষমতা মানে কি W/T। এখানে সরাসরি তো আমরা কৃতকাজ জানি, তাদের কৃতকাজ জানি, এজন্য আর কিছু লাগবে না। তো প্রথম বালকের ক্ষমতা কি হবে W/T, তার W আমি অলরেডি পেয়ে গেছি প্রথম বালকের 1568 জুল, 1568 জুল। এবং টাইম কত দেখো, এই যে T1 দিলাম W1 দিলাম, প্রথম বালক যেহেতু, এই যে প্রথম বালক এই 20টা সিঁড়ি অতিক্রম করতে 10 সেকেন্ড নিছিল, তাইলে তার টাইম হচ্ছে 10 সেকেন্ড। তো এটা থেকে বের করলে 10 দিয়ে ভাগ দিলে পাবা 156.8 ওয়াট, এটা পাইছি 156.8 ওয়াট। তারপর প্রথম বালকের ক্ষমতা পেলাম, দ্বিতীয় বালকের ক্ষমতা কি হবে দেখো, দ্বিতীয় বালকের ক্ষমতা ওটা যদি P2 হয় কি হবে ভাইয়া W2/T2, স্বাভাবিক। দ্বিতীয় বালকের কৃতকাজ ছিল 1960 জুল, 1960 জুল, বাট দ্বিতীয় বালক দেখো বেশি সময় নিয়েছিল, প্রথম বালক 10 সেকেন্ডে উঠে গেছিল, সময় কম লাগছে, বাট দ্বিতীয় বালকের বেশি সময় লাগছে, 18 সেকেন্ড লাগছে। তো এবার দেখো 18 সেকেন্ড বসিলাম, তার কৃতকাজ কত, সরি তার ক্ষমতা কত আসে দেখো, ক্ষমতাটা আসতেছে 1960 ডিভাইডেড বাই 18, কত আসতেছে ক্ষমতা 108.88 ওয়াট, 108.88 ওয়াট ক্ষমতা আসতেছে, 108.88 ওয়াট ক্ষমতা আসতেছে। তাহলে বলছিল এটা দেখাইতে যে প্রথম বালকের কৃতকাজ বেশি হইলেও দ্বিতীয় বালকের ক্ষমতা বেশি। দেখো আমাদের প্রথম বালকের কৃতকাজ দ্বিতীয় বালকের কৃতকাজ বেশি হইলেও প্রথম বালকের ক্ষমতা বেশি, এটা দেখাইতে বলছে। সো দ্বিতীয় বালকের কৃতকাজ বেশি পাইছি আমরা, বাট ক্ষমতা কার বেশি দেখো, প্রথম বালকের ক্ষমতাই বেশি বের হইতেছে। দ্বিতীয় বালকের 108 ওয়াট বের হয়েছে আর প্রথম বালকের 156 ওয়াট, তাইলে অতএব প্রথম বালকের ক্ষমতাটাই বেশি হয়ে গেছে। দ্বিতীয় বালক কৃতকাজ বেশি হইলেও তার ক্ষমতা কেন কম, সে সময় বেশি নিছে, ঠিক আছে। P = W/T, ক্ষমতা = কৃত বা কাজ বাই সময়। তো যত দ্রুত কাজ করবা তত তোমার ক্ষমতা বেশি হবে, সময় যত বেশি হবে ক্ষমতা তত কমবে, সময় যত কম হবে ক্ষমতা তত বাড়বে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি, বুঝছো? ওকে, তাইলে তো গেল। এরপরে হচ্ছে আমরা পড়বো স্প্রিং এর ম্যাথ, এই যে স্প্রিং এর ম্যাথগুলো আমরা পড়বো, ঠিক আছে। ক্ষমতা এই যে এইগুলা কম ম্যাথ করে দিতেছি, কোনো ঝামেলা নাই, সামনে গিয়ে পড়বো, এগুলো এমনিতেই করা লাগবে দক্ষতাতে। আর সিকিউ যখন করাবো একদম পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, সেরা ভাবে। লাইক আমি বুঝাইতেছি না, বুঝবা, দ্যাটস দ্য থিং, ভালো করে বুঝবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, সো দেখো এখন হচ্ছে আমরা স্প্রিং এর যে পার্টটা আছে, স্প্রিংটা আসলে আগে তোমাদেরকে বুঝাই যে স্প্রিং জিনিসটা কি, স্প্রিং এর কাজগুলা কেমন হয়। সো স্প্রিং এর যা কাজ হবে সব স্থিতিস্থাপক সীমার মধ্যে হবে। হুকের সূত্র তোমরা মোটামুটি না জানার কথা না। সো মনে করো এটা হচ্ছে একটা স্প্রিং, ঠিক আছে। আর একটু দেই, সুন্দর করে দেই। ওকে, এটা হচ্ছে মনে করো একটা স্প্রিং, ঠিক আছে। তো এই স্প্রিংটাকে যদি তুমি টান দাও, মানে এটার উপর যদি বল প্রয়োগ করো, অথবা হচ্ছে এটার উপর যদি কোনো বস্তু ঝুলাও, এটা প্রসারিত হবে, বা এইদিকে চাপ দিলে এটা আরো সংকুচিত হবে। সো মনে করো এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিং এর আদি দৈর্ঘ্য L বা যাই হোক একটা দৈর্ঘ্য আছে। এরপরে তুমি এই স্প্রিং এর উপর একটা বস্তু ঝুলাইছো বা একটা নিচের দিকে টান দিছো, এর ফলে স্প্রিংটা প্রসারিত হয়ে গেছে। কি বলছি, স্প্রিংটা প্রসারিত হয়ে গেছে, বুঝছো, স্প্রিংটা প্রসারিত হয়ে গেছে। ওকে, তো আগে ছিল, তুমি একটু ভালো করে চিন্তা করো, আগে ছিল স্প্রিংটা এতটুকু ছিল, ঠিক আছে। এবার এটার উপর আমি একটা বস্তু ঝুলাইছি, মনে করো একটা বস্তু ঝুলাইছি, ঠিক আছে। তো এই বস্তুর জন্য নিচের দিকে একটা বল প্রয়োগ হয়েছে, F বল।
বা নিচের দিকে আমি টান দিছি, মনে করে বল প্রয়োগ করছি, যার ফলে এটা প্রসারিত হয়েছে। প্রসারিত হয়ে কতটুকু হয়েছে? এই যে এতটুকু হয়েছে। প্রসারিত হয়ে কতটুকু হয়েছে? এতটুকু হয়েছে। ঠিক আছে, মানে আগে ছিল, ভালো করে বুঝো, আগে ছিল স্প্রিংটা এতটুকু, ঠিক আছে, আগে ছিল এতটুকু, এখন হয়ে গেছে এতটুকু। কতটুকু? এই যে এতটুকু। তাইলে স্প্রিংটা প্রসারিত হয়েছে না? আগে ছিল এই বরাবর, এখন হয়ে গেছে এতটুকু। কোনটা প্রসারিত হয়েছে? এই যে এই অংশটা প্রসারিত হয়েছে। তাহলে এই যে অংশটা প্রসারিত হয়েছে এটাকে যদি আমরা এক্স ধরি, যে অংশটা প্রসারিত হয়েছে এটাকে যদি এক্স ধরি, ভালো করে বুঝো, আমরা স্প্রিং এর কনসেপ্ট পড়তেছি, ঠিক আছে। যে অংশটা প্রসারিত হয়েছে ওইটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এখানে আমরা যে বল প্রয়োগ করছি এই বলের মান হবে এফ ইজিক্যাল টু কে এক্স। কি হবে বলো? এফ ইজিক্যাল টু কে এক্স। বাট আমি যে টান দিছি, ভালো করে বুঝো, স্প্রিং এর মধ্যে টান দিছি, টান দেওয়ার ফলে স্প্রিংটা তার জায়গা থেকে কি হয়েছে? প্রসারিত হয়েছে, প্রসারিত হয়েছে। তখন কি হবে? এই প্রসারণের ফলে এটার মধ্যে একটা বিভব শক্তি জমা হবে, এটা শক্তি সঞ্চিত হবে, যে শক্তিটা সঞ্চিত হবে এটাই বিভব শক্তি, ঠিক আছে। তো আমি এখানে যে বলে টান দিছি এটার মধ্যে সেম একটা প্রত্যয়নী বল হচ্ছে উল্টা দিকে কাজ করবে, ঠিক আছে। আমি যেই বলে টান দিছি সেম একটা বল উল্টা দিকে হচ্ছে কাজ করবে, ঠিক আছে। এটা প্রত্যয়নী বল সৃষ্টি হবে উল্টা দিকে, মানে আমি যেই দিকে বল প্রয়োগ করছি এর উল্টা দিকে প্রত্যয়নী বল সৃষ্টি হবে, ঠিক আছে। এর উল্টা দিকে প্রত্যয়নী বল সৃষ্টি হবে, বুঝতে পারছো? তো এই প্রত্যয়নী বল, এই প্রত্যয়নী বল যদি আমি এখানে লিখি, ঠিক আছে, এই যে এই এফটা যদি আমি যেই বলে টান দিছি ওই এফ হয়, তাহলে এফ ইজিক্যাল টু কে এক্স, ঠিক আছে, এফ ইজিক্যাল টু কে এক্স। বাট স্প্রিংয়ের মধ্যে আমি এটা স্প্রিংকে টান দেওয়ার ফলে স্প্রিংয়ের মধ্যে যে প্রত্যয়নী বলটা সৃষ্টি হয়েছে ওই প্রত্যয়নী বল যদি এফ হয়, এই এফ হয়, তাহলে এখানে সূত্রটা হবে এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স। বলো কেন? বলো কেন? এর কারণ আছে, বলের দিক আছে, ভালো করে জানো। তোমার এই বলটা দেখো, এই বলটা কাজ করতেছে নিচের দিকে, আর আমরা নিচের দিকে বল প্রয়োগ করছি, স্প্রিং এর প্রসারণটা হচ্ছে দেখো আগে এই ছিল, এখন হয়েছে এতটুকু, এই যে এতটুকু প্রসারণ হয়েছে, প্রসারণটাও নিচের দিকে হয়েছে, মানে যেদিকে বলতেছি ওদিকে প্রসারণটা হয়েছে, ঠিক আছে। বাট প্রত্যয়নী বল দেখো, প্রত্যয়নী বল কাজ করতেছে কোন দিকে? প্রসারণ হইলো এই দিকে, বাট প্রত্যয়নী বল কাজ করতেছে উল্টা দিকে, বুঝছো ব্যাপারটা? বুঝছো? তো প্রত্যয়নী বল একদিকে আর স্প্রিং এর প্রসারণ একদিকে, সো এজন্য ওই যে বলের তুলনায় প্রসারণটা উল্টা এই বলের তুলনায়, ঠিক আছে। এজন্য এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স হয়। বাট এই বলের ক্ষেত্রে এই বলটা যদি আমরা কাউন্ট করি, ঠিক আছে, তাহলে এই এফ, এই বল যেদিকে প্রসারণ সেই দিকের জন্য পজিটিভ, এফ ইজিক্যাল টু কে এক্স, ঠিক আছে। বাট এখানে যেহেতু দুইটা বলই সেম, ভালো করে বুঝো, এই বলের মান এই বলের মান সেম, সো মান নিয়ে হিসাব নিকাশ করলে ঝামেলা নাই, মান নিয়ে হিসাব নিকাশ করলে তুমি ডিরেক্ট প্লাস ধরে ফেলতে পারবা, সমস্যা নাই, ঠিক আছে। মান নিয়ে হিসাব নিকাশ করলে ডিরেক্ট প্লাস ধরে ফেলতে পারবা। তো এই যে এফটা, এই এফটা হচ্ছে এইখানে, আর এই এফটা ইউজ হয়েছে এখানে, ভালো করে বুঝো। এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স আর এফ ইজিক্যাল টু কে এক্স। সো আমরা যেহেতু মান নিয়ে হিসাব করি সবসময়, ঠিক আছে, এজন্য তুমি এফ ইজিক্যাল টু কে এক্স ধরেই সবসময় হিসাব করতে পারবা, ঠিক আছে, যেগুলোর ক্ষেত্রে মান টান কাউন্ট হবে। এইবার তুমি যে টান দিছো, এটাকে প্রসারিত করছো বা এইদিকে চাপ দিয়ে সংকুচিত করছো, এটার ফলে এর মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয়েছে ওই সঞ্চিত শক্তি যেটা স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি যেটা, এটা যদি বি হয় তাহলে বি সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। বলো স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি কি? বি ইজিক্যাল টু হাফ কে এক্স স্কোয়ার। বুঝে দিতে পারছি? বলো বি ইজিক্যাল টু কি? হাফ কে এক্স স্কোয়ার। ব্যাপারটা বোঝা গেছে? ওকে। তো এখানে কে কি ভাইয়া? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, মনে রাখবা স্প্রিং এর একটা ধ্রুবক থাকে, প্রত্যেকটা স্প্রিং এর এক এক ধরনের স্প্রিং এর এক এক ধরনের ধ্রুবক থাকে। সো স্প্রিং ধ্রুবক, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। এক্স হচ্ছে তুমি যে সংকুচন করছো ওই সংকুচন অথবা যে প্রসারণ করছো ওই প্রসারণের মান, ঠিক আছে, ওকে। আর এখানে তো আর বল এফ বল, এটা তুমি বুঝতেছো? ওকে। সো এটা হচ্ছে স্প্রিং এর কনসেপ্ট, একটু জেনারেলি বুঝাইলাম, আশা করি বুঝে গেছো তোমরা। হচ্ছে এইটা, এই স্প্রিং এর কনসেপ্টটা ইন্টার আরো ডিপলি বুঝবা, ঠিক আছে। এখন যতটুকু জানার ততটুকুই জানাই, বুঝছো? তো অনেক সময় মনে করো একটা বরের বস্তু ঝুলাইছে, মনে করো এখানে এম বরের বস্তু ঝুলাইছে, যার ফলে এতটুকু সামথিং প্রসারিত হয়েছে, বলবে এই কত বরের বস্তু ঝুলাইছে এটা বের করার জন্য তোমাকে এটা করা লাগতে পারে যে এফ এর জায়গায় তুমি এম জি বসাইতে পারো, আর এখানে কে এক্স আছে, ঠিক আছে, এম জি ইজিক্যাল টু কে এক্স বা এম ইজিক্যাল টু কে এক্স বাই জি এখান থেকে পাওয়া, বুঝছো? ওকে, বইগুলা ম্যাথ করতে করতে হয়ে যাবে। দেখো এই যে স্প্রিং এর বিভব শক্তি যেটা বা স্প্রিং এর সঞ্চিত শক্তি ওইটা সমান হাফ কে এক্স স্কোয়ার, এটা আমরা একটু আগে সূত্রটা দেখছি,
ঠিক আছে। সো এটা ঝামেলা নাই। তো এই চিত্র আর বোঝানো লাগবে না, বুঝেই গেছো। তো এটা করার আগে আমরা এটা করি, এটা করলে একটু ফিল পাবা। বলছে এই যে এম এর মান নির্ণয় করো, এম এর মান, এমটা কই ভালো করে বুঝো। আগে দেখো স্প্রিং এর দৈর্ঘ্য ছিল 10 মিটার, পরে এখানে এই যে এম কেজি বরের একটা বস্তু ঝুলাইছে, এম কেজি বরের একটা বস্তু ঝুলাইছে, যার ফলে স্প্রিং এর বর্তমান দৈর্ঘ্য হয়ে গেছে 11.5 মিটার। স্প্রিং ধ্রুবক বলে দিচ্ছে, দেখো এটা স্প্রিং ধ্রুবক মানে কে এর মান বলে দিছে, স্প্রিং ধ্রুবক মানে কি কে এর মান বলে দিচ্ছে। তোমাকে বলছে এম কত বের করো। সো দেখো আমরা জানি এই যে এখানে এম বরের বস্তু ঝুলাইছে, যার ফলে এইদিকে একটা বল সৃষ্টি হবে। তো এই বল এফ ইজিক্যাল টু কি ভাই, এই বল এফ ইজিক্যাল টু কে এক্স, আমরা ভালো করে জানি এই বলটা এফ ইজিক্যাল টু কি কে এক্স। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এক্স হচ্ছে সংকুচন বা প্রসারণ, ঠিক আছে। তো আমি যদি এম বের করতে চাই তাহলে দেখো এম এর সূত্র কিরকম এসে দাঁড়াইছিল, এটা দেখে এফ ইজিক্যাল টু কে এক্স লেখার পরে, সরি এফ ইজিক্যাল এম জি লেখার পরে এই যে এম ইজিক্যাল টু কে এক্স পেয়েছি। সো এখান থেকেও আসবে, ঝামেলা নাই। তো তোমার দেখো আসলে এক্সটা বের করা লাগবে, কতটুকু সংকুচন বা প্রসারিত হয়েছে ওইটার মান বের করা লাগবে। তো এখানে আমরা হিসাব করি। সো এখানে সংকুচন বা প্রসারণ কত দিছে বলো, আচ্ছা এই যে সংকুচন প্রসারণ কেন বলে, ডিরেক্ট প্রসারণ হয়েছে, ভালো করে বুঝো। এটা কি করছে, একটা বস্তু ঝুলাইছে, এটা প্রসারিত হয়েছে, প্রসারিত হয়েছে না, আগে ছিল 10 মিটার, 11.5 মিটার হয়েছে। সো এক্স সমান কি দেখো, নতুন দৈর্ঘ্য কত 11.5 মিটার, এটা বস্তু ঝুলানোর পরে হয়েছে, আর আগে ছিল 10 মিটার, তাইলে কতটুকু বাড়ছে, এটা থেকে এটা বিয়োগ দিলেই পেয়ে যাবা। তো বাড়ছে কতটুকু দেখো, 1.5 মিটার বাড়ছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রসারণ, প্রসারণটা পেয়ে গেছি। এবারে আমরা জানি, আমরা তো ভর বের করবো যে স্প্রিং এর মধ্যে কত বড় বস্তু ঝুলাইছিল। তো আমরা জানি এফ ইজিক্যাল টু কে এক্স, ওটা থেকে এফ এর জায়গায় এম জি লিখতে পারবো, কে এক্স তো আসেই, তাহলে এখান থেকে এম ইজিক্যাল টু কি হবে, কে এক্স ডিভাইডেড বাই জি। এম ইজিক্যাল টু কি হবে, কে এক্স ডিভাইডেড বাই জি। বলো বুঝতেছো নাকি বুঝতেছো না, অবশ্যই বুঝতেছো। তাহলে এখান থেকে আমরা পাবো এম ইজিক্যাল টু কে কি, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক হচ্ছে 500 নিউটন পার মিটার দেওয়াই আছে। তো 500, এক্স এর মান 1.5, জি এর মান 9.8, এটা দেখি এটার বর পেয়ে যাবো। বরটা কত পাও দেখো তো, 500 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 9.8। বলো আমাকে কি বুঝতেছো, মানে এই জিনিসগুলো কি বুঝতেছো নাকি বুঝতেছো না আমাকে জানাই, একদম ইজি। 76.53 কেজি। এই এমটা কত বের হয়েছে বলো, এখানের এই এমটা, এম বরের যে বস্তু ঝুলাইছে এটাই এম কত বের হয়েছে, 76.53 কেজি। এই 76.53 কেজির বস্তু ঝুলাইলেই এটা 10 মিটার থেকে 11.5 মিটার হবে, ঠিক আছে। আর স্প্রিংকে তুমি মনে করো এই যে স্প্রিংকে যদি টান দাও, ঠিক আছে, সে আবার তার নির্দিষ্ট জায়গায় ফিরে যেতে চায়, ওটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে। তুমি এত জোরে টান দিলা যে তার যে স্থিতিস্থাপক সীমা আছে, মানে যত দূর পর্যন্ত টান দিলে সে আবার ফিরে আসতে চায়, ওই সীমাটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এর চেয়ে বেশি জোরে যদি টান দাও, ওই সীমার বাইরে নিয়ে গেলে কিন্তু আর সে পূর্বের জায়গায় ফিরে আসতে চায় না, ফিরে আসবেও না। সো এই যে স্প্রিংয়ের সূত্রগুলা কাজ করবে একমাত্র স্থিতিস্থাপক সীমার মধ্যে, ঠিক আছে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আর স্প্রিংকে টান দিলে যে বলে টান দিবা, সেম বলে একটা প্রত্যয়নী বল উল্টা দিকে সৃষ্টি হবে, এবং ওই বলের জন্য স্প্রিংটা আবার তার পূর্বের জায়গায় ফিরে যেতে চাইবে বা ফিরে যাবে, বুঝতেছো? ওকে, তো এইবারে এটা শেষ। এবারে এটা দেখো, বসে উল্লেখিত স্প্রিংয়ে পূর্বের তুলনায় দ্বিগুণ বল ঝুলিয়ে দিলে কৃতকাজের কিরূপ পরিবর্তন ঘটবে তার গাণিতিক ব্যাখ্যা দাও। কি বসে, উল্লেখিত স্প্রিংয়ে পূর্বের তুলনায় দ্বিগুণ বল ঝুলিয়ে দিলে কৃতকাজের কিরূপ পরিবর্তন করবে তার গাণিতিক ব্যাখ্যা। এখন কৃতকাজ কি দেখো, এই কৃতকাজ আর স্প্রিংয়ের সঞ্চিত শক্তি একই, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। এই যে আমি এটারে টান দিছি, এই স্প্রিংটারে টান দিছি, টান দেওয়ার ফলে এটার মধ্যে একটা বিভব শক্তি সঞ্চিত হয়েছে, ঠিক আছে। তাহলে টান দেওয়ার ফলে আমি একটা কাজ করছি না, এখানে অবভিয়াসলি কাজ করছি। তো এখানে দেখো স্প্রিংয়ে টান দিছি, যার ফলে এটার মধ্যে কি হয়েছে, এটা শক্তি সঞ্চিত হয়েছে। তো ওই সঞ্চিত শক্তিটাই আসলে তার কৃতকাজ। শক্তি আর কাজ তো একই, ব্যাপারটা তো বুঝতে পারছো। লাইক এটারে আমি কাজ করছি, এখানে 150 এটার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছে। বা মনে করো যে আমরা দেখছিলাম যে একবার গতিশক্তি সমানই হচ্ছে কৃতকাজ, মনে ছিল 0 থেকে স্টার্টিং হলে। সো এটা তো জাস্ট স্থির অবস্থায় ছিল, এখান থেকে টান দিছি, বা আমরা একটা কাজ করি, যার ফলে এটার মধ্যে কি হয়েছে, এটা বিভব শক্তি সঞ্চিত হয়েছে। তাহলে এই যে বিভব শক্তি, এটাই কৃতকাজ। তাহলে স্প্রিংয়ের কৃতকাজ যদি বলো, স্প্রিং দ্বারা কৃতকাজ এই ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কয়ারই হবে। সেম সূত্র, বুঝতেছো? কৃতকাজের ক্ষেত্রেও সেম সূত্র, বুঝছো?
তাইলে আমাদের কোয়েশ্চেনটা ছিল যে উল্লেখিত স্প্রিংয়ে পূর্বের তুলনায় দ্বিগুণ বোর্ড ঝুলাইলে কৃতকাজের কিরূপ পরিবর্তন হবে। সো আমরা দেখি বর্তমানে যে বোর্ডটা ঝুলানো আছে এই এমটা কত পাইছিলাম, আগে স্লাইডে পাইছি 76.53 কেজি। তো এমটা পাইছিলাম হচ্ছে আমরা 76.53 কেজি, এটা হচ্ছে আমাদের এম এর মান 76.53 কেজি। তো এটা যদি আমাদের এম হয় তাহলে আমরা কি করব, আচ্ছা সো দেখো এইবার 76.53 কেজি। সো স্প্রিং ধ্রুবক হচ্ছে 500 নিউটন পার মিটার। ওকে, যাই হোক, উল্লেখিত স্প্রিংয়ে পূর্বের তুলনায় দ্বিগুণ বোর্ড ঝুলিয়ে দিলে কৃতকাজের কিরূপ পরিবর্তন করবে তার। সো আমরা দেখি যে বোর্ড ঝুলানো ছিল ওইটা অনুযায়ী কৃতকাজ কত ছিল, ঠিক আছে। তো আমরা জানি দেখো প্রথম অবস্থায় কৃতকাজ মানে যেইভাবে আসে ওইভাবেই কৃতকাজ কত স্বাভাবিক অবস্থায়। এবার কৃতকাজের সূত্র কি, W = ½ kx স্কয়ার। সো এটাকে আমি W1 ধরলাম। তো হাফ স্প্রিং ধ্রুবক তো 500ই বলে দিছে, x কত দেখো এই বোর্ড ঝুলানোর ফলে এটা কতটুকু প্রসারিত হয়েছিল 1.5 মিটার, মনে আছে আমরা বের করছিলাম কিন্তু প্রসারণটা। তো x ছিল 1.5, স্কয়ার দাও, তো এখান থেকে তুমি হচ্ছে কৃতকাজটা পেয়ে যাবা, বুঝতেছো। তো এটা আসতেছে কত জানো, 562.5 জুল। কত আসছে, 562.5 জুল। এবারে দেখো এটার বরকে দ্বিগুণ করলে কৃতকাজ কত হবে ওইটা যদি বের করতে চাই, দেখো কৃতকাজ মানে হচ্ছে ½ kx স্কয়ার। তো স্প্রিং ধ্রুবক আমরা জানি, বাট কৃতকাজ বের করতে তোমার কতটুকু প্রসারণ হয়েছে ওইটা জানা লাগে। তো আমাকে এক্স্যাক্টলি এটা করা লাগবে যে এই দ্বিগুণ বোর্ড ঝুলাইলেই যে ডিরেক্ট আমি কৃতকাজ বের করে ফেলতে পারবো, দ্বিগুণ বোর্ড থেকে এরকম কোনো সিস্টেম নাই। আগে দেখতে হবে এই দ্বিগুণ বোর্ড ঝুলাইলে প্রসারণ কতটুকু হবে, প্রসারণ বা সংকুচন যেটাই হোক। তো এখানে তো প্রসারণই হইতেছে, দ্বিগুণ বোর্ড ঝুলানো, এটা কি বাড়বে, প্রসারিত হবে। সো এই প্রসারণটা কত হবে এটা বের করা লাগবে, বিকজ কৃতকাজের সাথে বরের সম্পর্ক নাই, কৃতকাজের সাথে প্রসারণের সম্পর্ক। তো আমি দেখবো কি ভাইয়া এই যে দ্বিগুণ বোর্ড ঝুলাইতেছি, দ্বিগুণ বোর্ড ঝুলাইলে প্রসারণটা কত হবে, মানে এক্স এর মানটা কত হবে। তো এবার দ্বিতীয় ক্ষেত্রে ডিরেক্ট লিখে, দ্বিতীয় ক্ষেত্রে এম কি হবে, এম কে হচ্ছে আমি এম প্রাইম লিখলাম বা হচ্ছে M2 লিখলাম দ্বিতীয় ক্ষেত্রে। তো সো M2টা কত হবে, এই যে আগে যে বোর্ডটা ছিল, এই যে আগে বোর্ড যেটা ছিল 76.53, এটার দ্বিগুণ হয়ে যাবে, বিকজ আমরা দ্বিগুণ বোর্ড ঝুলাইতেছি। তাহলে এখন কত আসে দেখো 76.53 × 2, তো এটা আসতেছে 153.06 এত কেজি। সো আমরা দেখবো এই যে দ্বিগুণ বোর্ড ঝুলাইছে এই বোর্ডের জন্য প্রসারণটা কত হবে। সো আবার লিখবা, আমরা জানি বা এবার F = kx, ঠিক আছে। মানের ক্ষেত্রে ডিরেক্ট F = kx লিখবা, ঠিক আছে। যদি মান বের করতে চাও, ম্যাথের ক্ষেত্রে আর প্লাস মাইনাস দেওয়া লাগে না। তো F মানে কি mg, kx আছে। সো এখান থেকে আমি কি বের করবো, এক্স্যাক্টলি আমি x বের করবো যে প্রসারণ কতটুকু হবে। তো দেখো kx = mg, আমি একটু ডেসক্রাইবলি লিখতেছি যে তোমরা বুঝো। তো এখান থেকে আমি x = কি পাবো, mg/k। তো হিসাব করো, m পাইছি 153.06, ঠিক আছে। জি হচ্ছে 9.8 এবং স্প্রিং ধ্রুবক হচ্ছে 500। তো এটা যদি হিসাব করো, $2.999 আসতেছে। দেখো 2.999 মানে হচ্ছে প্রায় 3 আসতেছে। সো 3 মিটার, কি ভাইয়া 3 মিটার আসলো। কত মিটার আসলো, 3 মিটার, মানে এক্স এর মানটা কত আসছে 3 মিটার। তাইলে দেখো ভালো করে বুঝো, আমাদের কোয়েশ্চেন ছিল উল্লেখিত স্প্রিংয়ে পূর্বের তুলনায় দ্বিগুণ বোর্ড ঝুলাইলে কৃতকাজের কিরূপ পরিবর্তন হবে। তো আমি ফার্স্টে দেখতেছি যে দ্বিগুণ বোর্ড ঝুলাইলে এক্স্যাক্টলি তার প্রসারণ কত হবে, প্রসারণ না জানলে কৃতকাজ বের করতে পারবো না, কৃতকাজ প্রসারণের সাথে। তো এবার প্রসারণ বের করে বলছি যে দ্বিগুণ বোর্ড ঝুলাইলে সে 3 মিটার প্রসারিত হবে, তাইলে অতএব কৃতকাজ, অতএব দ্বিতীয় ক্ষেত্রে কৃতকাজ, W2 ধরলাম, কি হবে mgh। তো সূত্র কি, কৃতকাজ মানে কি ½ kx স্কয়ার, mgh কি বলে x স্কয়ার। সো এটাকে আমরা একটু x2 ধরতে পারি, বুঝছো, এটাকে x2 ধরলাম। তো হাফ k এর মান হচ্ছে 500 আর x2 এবার পাইছি 3, এই 500 স্কয়ার কেন দিলাম, k এর মান হচ্ছে 500 স্প্রিং ধ্রুবক আর এটা 3 পাইছি, স্কয়ার দাও। তো এটা হিসাব করলে যে এটা আসবে এটার আনসার, এটা আসতেছে 2250 জুল, ঠিক আছে। সো আমাদের কোয়েশ্চেন কি ছিল, কোয়েশ্চেন ছিল উল্লেখিত স্প্রিংয়ে পূর্বের তুলনায় দ্বিগুণ বোর্ড ঝুলিয়ে দিলে কৃতকাজের কিরূপ পরিবর্তন ঘটবে তার গাণিতিক। সো কৃতকাজের কিরূপ পরিবর্তন ঘটবে, দেখো কৃতকাজ ছিল আগে এতটুকু 562.5,
ঠিক আছে। তো কৃতকাজের কিরূপ পরিবর্তন সেটা যদি দেখতে চাই আমরা এইভাবে দেখি, অথবা W2/W1 মানে এই যে শেষের কৃতকাজটাকে আগের কৃতকাজ দিয়ে ভাগ দিয়ে দেখি যে কয় গুণ বাড়লো, 562.5। এটা করলে এই যে 4 বেরোইতেছে, 4 গুণ 4। দ্যাট মিনস আমরা পাইলাম অতএব W2 সমান 4 ইন্টু W1 গুণ হয়ে গেল। দ্যাট মিনস এটা কি বুঝাইতেছে? এটা বুঝাইতেছে দেখো মানে দ্বিগুণ বর জুলাইলে কৃতকাজ 4 গুণ হয়ে যাইতেছে, ঠিক আছে। তো দ্বিগুণ বর জুলাইলে আমাদের কৃতকাজ কি হয়ে যাইতেছে? আগের চেয়ে 4 গুণ হয়ে যাইতেছে। দেখো আগের চেয়ে 4 গুণ হয়ে গেছে দ্বিতীয় ক্ষেত্রে কৃতকাজটা। বুঝা গেছে? বলো, সুন্দর একটা কোয়েশ্চেন ছিল, না বুঝার কিছুই নাই, আশা করি বুঝতে পারছো। অ্যান্ড ভিডিও ঠিকঠাক মতো রেকর্ড হইতেছে, না রেকর্ড হওয়ারও কিছু নেই, ঠিক আছে। ওকে ওকে, সো এইবার একটা ম্যাথ স্কিপ করে আসছিলাম, বাট ওইটা হচ্ছে ভালো একটা ম্যাথ ছিল, আমরা করে আসি। এগুলাতে কিন্তু ভালো করে ওই যে এগুলাতে কিন্তু এই যে এই ম্যাথগুলা শর্ট কোয়েশ্চেন আসতে পারে, আলাদাভাবে শর্ট কোয়েশ্চেন পড়াবো এক ক্লাসে, বাট ঝামেলা না, এখানেও কিন্তু শর্ট কোয়েশ্চেন কভার হয়ে যাইতেছে, বুঝছো। যাবে এটা কিছু না। ওকে সো ওকে, ভিডিও কি রেকর্ড হইতেছে? হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা এই ম্যাথটা করি, এটা ইজি আর কি। শামীম একটা স্প্রিংয়ের উপর 800 জুল কাজ করায়। দেখো এই টাইপের অনেকগুলো শিখেও আমরা করবো, যে স্প্রিংটা পড়ছি, স্প্রিংয়ের যে ম্যাথগুলো একদম তোমার মনের মধ্যে গাঁথার জন্য এই ম্যাথগুলো আমরা সলভ করতেছি, ঠিক আছে। সো আজকের ক্লাসে আমরা হচ্ছে স্প্রিং পর্যন্তই পড়ি, ভাবছিলাম কর্মদক্ষতা পড়াই দিব, বাট কর্মদক্ষতার জন্য আলাদা একটা ক্লাস হইলে ভালো হবে, পুরো কর্মদক্ষতা ডেডিকেটলি পড়াইতে পারলাম, ঠিক আছে, ঝামেলা নাই। আজকে স্প্রিং পর্যন্ত পড়াই, ঠিক আছে। ওকে, শামীম একটা স্প্রিং এর উপর 800 জুল কাজ করছে। 800 জুল কাজ করায় তা 8 সেন্টিমিটার সংকুচিত হয়েছে। স্প্রিংটির উপর কৃত কাজ যদি বস্তুর উপর করা হয়, তবে বস্তুটি ভূমির সমান্তরালে কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। বস্তুর উপর প্রযুক্ত বল 20 নিউটন। দেখো এখানে বসে শামীম একটা স্প্রিং এর উপর 800 জুল কাজ করছে। সো এই কাজটা যদি স্প্রিং এর উপর না করে সে একটা বস্তুর উপর করতো, ঠিক আছে, যে বস্তুর উপর যদি করতো, তাহলে বস্তুটা ভূমির সমান্তরালে কত দূর অতিক্রম। মনে করো এটা হচ্ছে বস্তু, ঠিক আছে, স্প্রিং এর উপর না করে সে যদি কাজটা বস্তুর উপর করতো, দেখো এখানে ব্র্যাকেটে বলে দিচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বল 20 নিউটন। দ্যাট মিনস সে বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করতেছে, ঠিক আছে, এবং ওইটা দিয়ে সে 800 জুল কাজ করতেছে। কত জুল? 800 জুল। তো এই 800 জুল কাজ করতে হইলে এই 20 নিউটন বল প্রয়োগ করে এই বস্তুটা ভূমির সমান্তরালে কত দূরত্ব অতিক্রম করবে। ভূমির সমান্তরালে দূরত্ব অতিক্রম মানে কি? দেখে বল প্রয়োগ করছে, সে কত দূরত্ব অতিক্রম করবে, মানে সরণটা কত হবে, সরণ কত হবে এটা বের করতে বসে। তাহলে আমরা জানি, দেখো কাজ এটা একদম সিম্পল, আমরা জানি যেহেতু কাজ করতেছে, কাজ W=F.S মানে Fs আর কি, ব্যাপারটা বুঝছো। আমি তো বের করবো সরণ, যে ভূমির সমান্তরালে কত দূরত্ব অতিক্রম করতেছে, সরণ W/F। কৃত কাজ আমি দেখতেইছি যে এইটাই, যে এখানে W সমান 800 জুল, ঠিক আছে, আর বল প্রয়োগ করতেছে 20 নিউটন। তো কৃত কাজ 800 জুল, বল 20 নিউটন। তো এটা হিসাব করো কত আসে, দেখো 800/20, ঠিক আছে, 40 সরণ আসতেছে 40 মিটার, ঠিক আছে, বুঝা গেছে? আশা করি না বুঝার কিছুই নাই। মেতুলা কই দিয়ে কালেক্ট করছি আমি নিজেই ভুলে গেছি, যে পাইতেছি না। হইছে? আচ্ছা এরপরে আসো, এটা কি বলছে, একটা স্প্রিংকে 5 সেন্টিমিটার
সংকুচিত করার ফলে তাতে 0.0625 জুল বিভব শক্তি সঞ্চিত হলো। ঠিক আছে, বল ধ্রুবক কত কি বলছে, একটা স্প্রিংয়ে 5 সেন্টিমিটার সংকুচিত করে, এর ফলে এত জুল বিভব শক্তি মানে সঞ্চিত হলো। তাহলে এটা হচ্ছে বিভব শক্তির মান, এটা হচ্ছে সংকুচন এক্স এর মান আর কি। কত, 5 সেন্টিমিটার মানে কি 0.05 মিটার। আমাকে কি বের করতে হচ্ছে, আমাকে বের করতে হচ্ছে বল ধ্রুবক কত। তো দেখো বল ধ্রুবক বের করো মানে কে এর মান। তো দেখো আমরা জানি বিভব শক্তি দেওয়া আছে, দেখো আমরা জানি হাফ কে এক্স স্কোয়ার বাই যে, ভালো করে বুঝো কি দেওয়া আছে, বিভব শক্তি বি দেওয়া আছে। তো বল ধ্রুবক মানে কি ভাইয়া, বল ধ্রুবক মানে কে এর মান বের করবো। স্বাভাবিক আমরা কি জানি, দেখো বিভব শক্তির সূত্র কি হাফ কে এক্স স্কোয়ার, তো এটা দিয়ে তো বের হয়ে যাবে, এক্সও দেওয়া আছে বিও দেওয়া আছে। এখান থেকে আমরা কে বের করবো, তাহলে দেখো মান বসাই দিই, বি হচ্ছে 0.0625, হাফ আছে, কে বের করবো, এক্স পাইছে কত 0.05, স্কোয়ার আছে স্কোয়ার দাও। তো এই পার্টটা হিসাব করলে কত আসে, দেখো হাফ 0.5 ইন্টু এটা কত 0.05, পরে স্কোয়ার আছে দিলাম, তো এটা আসলো 1.25 ইন্টু 10⁻³ ঠিক আছে, সাথে কে আছে এই যে 0.0625 দিলাম এই পাশে। তো এখান থেকে দেখো কে ইজিক্যাল টু কি আসবে, 0.0625 তো আছে, এটা নিচে ভাগ হয়ে আসবে 1.25 ইন্টু 10⁻³। কে আসছে 50। বল ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার। কেন নিউটন পার মিটার, স্প্রিংয়ের ধ্রুবকের একক কি, যে আমরা জানি বল এফ ইজিক্যাল টু কে এক্স, এটা সূত্র। তো এটা থেকে বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক কে ইজিক্যাল টু এফ বাই এক্স আসে। বলের একক নিউটন, এক্স এর একক মিটার। সো মিটার যদি উপরে যায়, দেখো বল তো উপরে, তাহলে এটা কি হবে নিউটন পার মিটারই হবে, এটা হচ্ছে একক স্প্রিং ধ্রুবকের একক। ব্যাপারটা বুঝতে পারছো? তো এটার আনসার বুঝছি আমরা, আনসারও হওয়ার কথা। এবার দেখো এটা একটা ভালো কোয়েশ্চেন। কি কোয়েশ্চেনটা বলছে, 50 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিংকে 2 সেন্টিমিটার সংকুচিত করে তার সামনে 100 গ্রাম বরের একটা বল রাখা হলো। ঠিক আছে, 500 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিংকে 2 সেন্টিমিটার সংকুচিত করে, ভালো করে বুঝো এটা কি স্প্রিং ধ্রুবক, 2 সেন্টিমিটার সংকুচিত করছে, এক্স এর মান কত 2 সেন্টিমিটার বা 0.02 মিটার, 100 দিয়ে ভাগ দিলে মিটারে যায়। তো এত স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিংকে 2 সেন্টিমিটার সংকুচিত করে তার সামনে 100 গ্রাম বরের একটা বল রাখা হলো। স্প্রিংটি ছেড়ে দিলে বলটি কত বেগে সামনের দিকে ছিটকে পড়বে, দেখো ভালো করে বুঝো। লাইক এই যে সুন্দর একটা কোয়েশ্চেন, এইটা মনে করো আমাদের স্প্রিং এরকম ছিল, তো ওরা কি করছে 50 একটি স্প্রিংকে 2 সেন্টিমিটার সংকুচিত করছে, মানে এই স্প্রিংটাকে তারা সংকুচিত করছে। দেখো সে সংকুচিত করছে মানে কি সংকুচন করে ফেলছে, মানে চাপ দিয়ে সংকুচিত করছে। আগে এরকম ছিল, এখন সংকুচিত করছে। তাহলে সংকুচিত করলে এর মধ্যে একটা প্রত্যয়নী বল সৃষ্টি হবে না, দেখো সে উপর থেকে ধাক্কা দিয়ে উপর থেকে বল প্রয়োগ করে সংকুচিত করছে, তাইলে স্প্রিং এর মধ্যে একটা প্রত্যয়নী বল সৃষ্টি হবে উপর দিকে, স্প্রিংটা উপর দিকে উঠতে চাইবে, বুঝতেছো, তারা আগের জায়গায় ফিরতে চাইবে। সো এই মুহূর্তে যদি স্প্রিংটাকে 2 সেন্টিমিটার সংকুচিত করে তার সামনে, মানে এই স্প্রিং এর সামনে যদি আমি 100 গ্রাম বরের একটা বল রাখি, 100 গ্রাম বরের একটা বল রাখি, তাহলে স্প্রিংটি ছেড়ে দিয়ে দিলে বলটি কত বেগে সামনের দিকে ছিটকে যাবে। তাহলে এই বল রাখছি, দেখো স্প্রিংকে যদি এবার আমি ছেড়ে দিই, 2 সেন্টিমিটার সংকুচিত করছি করে এটার উপর একটা বল রাখছি, এবার স্প্রিংকে ছেড়ে দিলে স্প্রিং উপরের দিকে উঠতে চাইবে। তো ওই উঠার ফলে এই যে বলটা, এই বলটা কত বেগে উপরের দিকে উঠবে, কত বেগে ছিটকে যাবে আর কি, এটাই বের করতে হচ্ছে। তো ভালো করে বুঝো, এখানে শক্তির কনভার্ট হবে, জিনিসটা বুঝার ট্রাই করো। তুমি স্প্রিংকে সংকুচিত করছো, স্প্রিংকে কি করছো সংকুচিত করছো, সংকুচিত করার ফলে দেখো এটা সংকুচন হয়ে গেছে, এটার মধ্যে একটা প্রত্যয়নী বল উপরের দিকে সৃষ্টি হয়েছে হবে আর কি, বুঝছো। বাট সংকুচিত করার ফলে তুমি যেহেতু সংকুচিত করছো,
মানে তার যে আকৃতি আছে ওইটার পরিবর্তন করছো, দেখো সংকুচিত করছো, চাপ দিছো, তো ওইটার মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে। কি সঞ্চিত হবে? একটা শক্তি সঞ্চিত হবে। তো যে শক্তিটা সঞ্চিত হবে ওই সমস্ত শক্তিটা দিয়ে সে কিন্তু বলটাকে উপরের দিকে মানে ছিটকে মারবে। কজ স্প্রিংয়ের তুমি চাপ দিছো, এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছে, ওই শক্তি দিয়েই মানে স্প্রিংয়ের উপর যদি বলটা ওই শক্তি দিয়ে সে বলটাকে উপরের দিকে আঘাত করবে বা ছিটকে দিবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে এখানে স্প্রিংয়ের মধ্যে যে সঞ্চিত শক্তিটা আছে, দেখো এখানে স্প্রিংয়ের মধ্যে এই জায়গাটাতে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি, স্প্রিংয়ে একটা শক্তি সঞ্চিত হবে যখন আমি তাকে সংকুচিত করছি, তাহলে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি আছে। এই শক্তিটা কি করবে? এই শক্তিটা সম্পূর্ণ এই বলের উপর দিবে এবং বলটাকে যেহেতু একটা শক্তি দিয়ে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি, এই শক্তিটা দিয়ে ধাক্কা দিবে, দ্যাট মিন্স বলের মধ্যে একটা গতিশক্তি সৃষ্টি হবে। যেহেতু বলে ধাক্কা দিছি, ধাক্কা দিলে কি হবে? বলটা একটা নির্দিষ্ট বেগে ছিটকে যাবে। সো বেগে যেহেতু ছিটকে যেতেছে বলের মধ্যে একটা গতিশক্তি সৃষ্টি হবে। এটা কিভাবে হইতেছে দেখো ভালো করে বুঝছো, স্প্রিংয়ের মধ্যে যেই শক্তিটা সঞ্চিত হবে ওই শক্তিটাই কিন্তু বলের প্রয়োগ হবে এবং এই পুরো শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। বিকজ বলটা একটা নির্দিষ্ট বেগে যাবে। নির্দিষ্ট বেগে যাওয়া মানে কি? নির্দিষ্ট বেগে যাওয়া মানে কি? গতিশক্তি লাভ করা, নির্দিষ্ট গতিতে যাইতেছে। দ্যাট মিনস এখান থেকে আমরা যেটা বুঝলাম, এখান থেকে এখানে আমরা যেটা বুঝলাম, এই কাহিনীতে কি হবে? স্প্রিংয়ের মধ্যে যে শক্তিটা সঞ্চিত হবে সংকুচিত করার ফলে, এই স্প্রিংয়ের সঞ্চিত শক্তি সমান হচ্ছে এই যে একটা যে 100 গ্রাম বড় একটা বল রাখছি, ঠিক আছে, এই বলের গতিশক্তি। ঠিক আছে, বল বাই আমি বস্তুই বললাম, বস্তুর গতিশক্তি। তো এখন স্প্রিংয়ের সঞ্চিত শক্তি কি ভাই? আমরা জানি 12 kx স্কয়ার, আর বস্তুর গতিশক্তির সূত্র কি? 12 mv স্কয়ার। এটাই তো। তো এবারে দেখো তুমি হাফ, আচ্ছা হাফে তো কাটাই চলে যাইতেছে। আমি বের করব কি? বলটি কত বেগে সামনের দিকে যাবে, বেগ বের করবো। এই যে বেগ এইখানে আছে, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক 50 নিউটন পার মিটার বসে। এক্স কত? 2 সেন্টিমিটার সংকুচিত করছে, মানে 0.02 মিটার, 0.02 মিটার। উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম। এম কত? এম হচ্ছে এই বস্তুটার ভর। বস্তুর ভর এখানে কত দেখতেছি? 100 গ্রাম। তো এই বস্তুর ভর এম হচ্ছে 100 গ্রাম। এটাকে কেজিতে নেওয়া লাগবে। কেজিতে নিলে কি হবে? 1000 দিয়ে ভাগ দিবা, 0.1 কেজি হবে। ঠিক আছে, এটা হচ্ছে 0.1 কেজি। বেগটা বের করবো তাহলে বি স্কোয়ার। তো এখান থেকে এটাকে এই পাশে লিখতেছি 0.1 ইন্টু বি স্কোয়ার। এটা পুরোটা যে মান আসে এটাকে ওই পাশে লিখি 50 ইন্টু 0.02 স্কোয়ার। ঠিক আছে, এটা আসতেছে 0.02। তো এখান থেকে আমরা পাবো, দেখো বি স্কোয়ার আসছে না, বি ইকুয়াল টু পাবো 0.02। তো আসেই, এই 0.1 নিচে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, 0.1 নিচে ভাগ হয়ে যাবে। এখানে বি স্কোয়ার আছে, নট বি স্কোয়ার। বি স্কোয়ার 0.1 নিচে ভাগ হয়ে যাবে। এখান থেকে পাবো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.02 ভাগ 0.1, এটা আসতেছে 0.2 অনলি। এখান থেকে বি ইজ ইকুয়াল টু পাবো √0.2। তো √ আনসার মিনস হচ্ছে 0.447 বা 0.45 মিটার পার সেকেন্ড বলতে পারো। তাহলে বলটা এত বেগে হচ্ছে ছিটকে পড়বে। দেখো বলের বেগ বের হয়েছে এখানে। তো বলটা কত বেগে সামনের দিকে ছিটকে পড়বে? এই যে 0.45 মিটার পার সেকেন্ড বেগে। সো এরকম আরও ম্যাথ আমরা পড়বো। দেখো খুব সুন্দর একটা কোয়েশ্চেন ছিল না? খুব সুন্দর একটা কোয়েশ্চেন ছিল। এবার যদি তোমাকে এটা বলি, এইটা যদি বলি কি বলবো, কোয়েশ্চেনটা যদি এরকম হয়, একটু স্ট্যান্ডার্ড আর কি, একটু বেশি স্ট্যান্ডার্ড করে ফেলতেছি। এটা এনডিসি অ্যাডমিশনে বা ইন্টারে কাজে আসবে। এটা হচ্ছে একটা স্প্রিং, ঠিক আছে। তো একটা স্প্রিং আছে, স্প্রিংয়ের একটা নির্দিষ্ট হাইট আছে, থাকতে পারে, ঝামেলা নেই। ঠিক আছে, তো এখান থেকে একটা বস্তুকে আমি স্প্রিংয়ের উপর যদি ফেলি, ঠিক আছে, তাহলে স্প্রিংটা কতটুকু সঞ্চিত হবে, মানে কতটুকু সংকুচিত হবে। আচ্ছা, এই টার্মটা এখন না পড়ি, এটারে আমরা সিকিউতে পড়ি। সিকিউ ক্লাসটা
একটু স্ট্যান্ডার্ড হবে, মানে এখানে যা স্ট্যান্ডার্ড পড়ছে সিকিউতে আরও স্ট্যান্ডার্ড ম্যাথ পড়বো। তো এই বছরের যে সিকিউ, আমি জেনারেল যে সিকিউগুলো সিলেক্ট করবো না, যেহেতু এখানে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, বেশি স্ট্যান্ডার্ড যেগুলো ক্যাডেট কলেজের সিকিউগুলো হচ্ছে সিলেক্ট করবো এই চ্যাপ্টারের ক্ষেত্রে, ঠিক আছে? তো আজকে আর নাই পড়ি, এতটুকুই হয়ে গেছে, আমাদের স্প্রিং পর্যন্ত পড়লাম। এরপরেই দেখো ওই যে এরপরের স্লাইডটা কি কর্মদক্ষতার। এই যে কর্মদক্ষতার পার্টটা, এটা যদি শুরু করি তাহলে তো 1 ঘন্টা লাগবে পুরোটা যদি বুঝাই, সুন্দর মতো বুঝাইয়া অনেকগুলা ম্যাথ আছে সলভ করে। তো এটা আরেকটা ক্লাসেই দিই তাইলে ভালো হবে, মানে একটা ক্লাসই থাকলো আলাদা যেটা কর্মদক্ষতার উপর। সো এই যে অনেকগুলা ম্যাথ রাখা আছে, এগুলা সলভ করলে আমাদের কর্মদক্ষতা হচ্ছে, দেখো অনেকগুলা ম্যাথ, ঠিক আছে? একদম একদম পুরোপুরি কর্মদক্ষতা ক্লিয়ার হয়ে যাবে। এবং এইটাও আছে, এই যে এই ম্যাথটাও, এগুলো তোমাদেরকে দেখানোর ট্রাই করব। তো আজকে এতটুকু। সো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, ভালো থাকো। আর ক্লাস হচ্ছে আমরা দ্রুতই দিতেছি, তোমাকে হচ্ছে এইটা লেকচার 1 দেওয়ার পরে আমরা কেমিস্ট্রিতে একটা ক্লাস নিছি, ঠিক আছে? তো আমরা ফিজিক্স কেমিস্ট্রি এগুলো ব্যালেন্স করে পড়াইতে হয়, ঠিক আছে? আমরা দ্রুতই আগাইতেছি। 4টা চ্যাপ্টার প্রায় শেষ হয়ে গেছে, তোমার পরীক্ষায় আছে করে 7টা চ্যাপ্টার, টোটাল 7টা। এই 7টা 1 বছরে পড়ানোর কথা, ঠিক আছে? তো 6 মাসে আমরা পড়াই দিব, ঝামেলা নাই, সময় নিয়ে পড়া উচিত। তোমার যদি বেশি দরকার লাগে যে ভাই আমার তো পরীক্ষার সামনে, তো আমার এখন পরীক্ষা 8 আছে, আরেকজনে দেখবা চ্যাপ্টার 10 আছে, আরেকজনে বলবে চ্যাপ্টার 7 আছে, আমি কোনটা দিব? আমি সবগুলো করে দিতে পারবো এই অর্ধবার্ষিকের আগে? পারবো না, কেউ পড়ায় নাই, আর কেউ পড়াতে চাইবেও না। অর্ধবার্ষিকের আগে সব সিলেবাস কমপ্লিট হয় না, ঠিক আছে? তো অর্ধবার্ষিকের সিলেবাস পরীক্ষায় যা যা আছে ওইটা মোটামুটি কমপ্লিট হয়েছে, সবার সিলেবাস তো আর আমরা জানি না। তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আমাদের যে এসএসসি 25 ব্যাচের যে কোর্স ছিল ফিজিক্স বেসিক টু প্রো, ওইটার ক্লাসগুলা, আর মানে আর্কাইভ ক্লাস যেগুলোকে বলে, পুরোনো ক্লাসগুলা, ওইটার গ্রুপে তোমাকে অ্যাড দিয়ে দিব, মানে ওই গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, এটার ক্যাপশন কমেন্টেই দিয়ে দিব, ওই গ্রুপে তুমি অ্যাড হয়ে যাও। ওই গ্রুপে অ্যাড হয়ে ওইখানে হচ্ছে ফিচারডে গেলে দেখবা, তোমার যদি চ্যাপ্টার 5 লাগে চ্যাপ্টার 5 এর ক্লাস দেখো, চ্যাপ্টার 7 লাগলে 7 এর ক্লাস দেখো, চ্যাপ্টার 8 লাগলে 8 এর ক্লাস দেখো, তোমার যেটার ইচ্ছা ওইটার ক্লাস দেখো। ওগুলো হোয়াইট বোর্ডে, বাট ঝামেলা না, তাই আমি পড়াইছি, আমি নিজে পড়াইছি, ওইখানে যা পড়াইছি ওইটাই তো এখন পড়াবো। হয়তো যে আরও কয়েকটা জিনিস অ্যাড হবে, বাট ওই ক্লাস করলেই তোমার এনাফ প্রিপারেশন হয়ে যাবে। বাট তোমাকে যদি আমরা কোয়ালিটি মেনটেন করে ঠিকঠাক মতো পড়াইতে যাই, স্লোলি পড়াইতে হবে, ঠিক আছে? তো আমি চাইলে এক ক্লাসে পুরো চ্যাপ্টার পড়াইতে পারি, তুমি আমাকে জানো এই পুরো চ্যাপ্টার আমি মাত্র 2 ঘন্টায় তোমাকে পড়াই দিতে পারবো। তুমি বুঝবাও না যে কোনো কিছু বাকি থাকবে না, 2 ঘন্টায় পড়াই দিব। আমি যদি স্লোলি প্রত্যেকটা জিনিস বুঝে শুনে আগাও, ঠিক আছে? তো কোর্সের ক্লাসে রিভিউ দিও, ভালো লাগতেছে কি না, নাকি আমি টিচার চেঞ্জ হয়ে যাব, আমার জায়গায় অন্য কাউকে পাঠিয়ে দিব ফিজিক্সে, এটা বইলো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।